আসসালামু আলাইকুম, আমি ফারদিন শেখ তোমাদের সামনে হাজির হলাম লগারিদম এডুর পক্ষ থেকে ঢাকা বোর্ড 2025-এ আসা দুইটা সৃজনশীলের দুইটা প্রশ্ন নিয়ে। আমাদের সৃজনশীল 2 নম্বরের গ নং প্রশ্নে একটু স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে। সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এই প্রবলেমটা সলভ করিয়ে দিচ্ছি এবং খুবই দারুণ একটা প্রবলেম এটা এবং সহজ প্রবলেম, কোনো কঠিন প্রবলেম না। দেখা যাচ্ছে প্রবলেমটা বলছে সরলরেখা থেকে এসেছে, দুইটা সরলরেখা 1, -3 বিন্দুগামী এবং তা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুইটির সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সরল রেখার সমীকরণ বের করতে হবে। আমরা যদি দেখি যে কোন সরল রেখার সমীকরণ বের করতে হবে, যেই সরল রেখাটা 1, -3 বিন্দুগামী। তো যেহেতু 1, -3 বিন্দুগামী আমার এই সরল রেখাটা, অবশ্যই সরল রেখার সমীকরণ ধরে নেওয়া উচিত কোন ফর্মুলার সাহায্যে, y - y1 = m × x - x1। এই ফর্মুলার সাহায্যে সরলরেখার সমীকরণটা ধরে নেওয়া উচিত, যেখান থেকে আমরা x1, y1 বলতে বুঝি 1, -3। এইভাবে যখন আমরা সরলরেখার সমীকরণটা ধরে নিব তখন আমাদের আননোন থাকবে m। তাহলে m এর মানটা নির্ণয় করা দরকার। m এর মানটা নির্ণয় করার জন্যই আমাদের এক্সট্রা ইনফরমেশন জানা দরকার। এক্সট্রা ইনফরমেশন আমার এখানে দিয়ে দেওয়া আছে যে যেই সরলরেখার সমীকরণটা আমি নির্ণয় করতে চাই সেটা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ইনফরমেশনটার সাহায্যে এখানে থাকা m এর মানটা বের করা সম্ভব। এখন এই ইনফরমেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা আননোন জিনিস আছে, সেটা হচ্ছে ওসি রেখা। তাহলে আমাকে ওসি রেখার সমীকরণটা নির্ণয় করা লাগছে। তো আমাদের উদ্দীপকে এরকম ভাবে একটা চিত্র দিয়ে দেওয়া ছিল, সেখানে দৃশ্যকল্পতে বলে দেওয়া আছে সি এ বি এর মধ্যবিন্দু। তো আমরা যদি একটু দেখি যে এখানে আমার এ পয়েন্ট দিয়ে দেওয়া, এই যে আমার বি পয়েন্ট দিয়ে দেওয়া, আর এই জায়গায় আমার সি বিন্দুটা আছে। তাহলে সি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা সি বিন্দুটা বের করব। ওসি রেখার যদি আমরা বলি, ওসি রেখাটা কোন রেখা, যে তুমি দেখতে পাচ্ছ এখানে ও পয়েন্ট দিয়ে দেওয়া আছে। ওসি তুমি যদি জোড়া লাগায় দাও, ওসি কে জোড়া লাগিয়ে দিলে যেই রেখা তুমি পাবা সেটাই হচ্ছে আমাদের ওসি রেখা। এই ওসি কে জোড়া লাগিয়ে দিলে যেই রেখা পাওয়া যাবে এইটা আমাদের ওসি রেখা। তাহলে আমরা ফার্স্টে ওসি রেখাটা নির্ণয় করার চেষ্টা করি। ওসি রেখা নির্ণয় করা খুবই সহজ জিনিস। তো আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি। অনেক সহজভাবে বের করা যায়, এটা চোখে চোখে সলভ করে ফেলা যায়। যদি রিটেনে আসে এইচএসসি বোর্ড ওয়াইজ কিভাবে সলভ করাটা প্রয়োজন সেভাবে আমি সলভ করছি। তবে এই যে অঙ্কটা, এটা আসলে চোখের দেখায় সলভ করে ফেলা যায় খুবই ইজিলি। তো আমরা সি বিন্দু আগে নির্ণয় করার চেষ্টা করি। সি বিন্দু নির্ণয় যদি করতে চাই, সি বিন্দু নির্ণয় করার জন্য আমরা মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো সি বিন্দুর ভুজকে যদি এক্স ধরা হয়, তো এখানে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা আমরা জানি x1 + x2 ডিভাইডেড বাই 2। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে পাবো -4 + 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সি বিন্দুর ভুজ পাওয়া যাচ্ছে -2। এরপর y = y1 + y2 ডিভাইডেড বাই 2। y1 মানে হচ্ছে 0 প্লাস y2 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখান থেকে পাবা হচ্ছে 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক তুমি পাবা -2,2। এটা তুমি পেলা। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,2। এদের -2,2 আমরা এখন ওসি রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা ওসি রেখার সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই, আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে ওসি রেখাটা আমার কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? ওসি রেখাটা আমার হচ্ছে 0,0 তে যাচ্ছে, তাহলে এটা আমার একটা মূল বিন্দুগামী সরল রেখা। তো মূল বিন্দুগামী সরল রেখা হলে আমরা ধরে নিতে পারি ওসি রেখা হচ্ছে y = mx। ওকে, y = mx। যেখান থেকে m বের করা যাবে কিভাবে? m বের করা যাবে, আমরা জানি m মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তরের সাহায্যে এমটা বের করতে পারি। ওকে, সো এখন তুমি যদি দেখো যে ওসি বিন্দু যদি দেখো, এই যে এই দুইটা পয়েন্টের ভুজদ্বয়ের অন্তর বাই কোটিদ্বয়ের অন্তর করলে আমরা কি পাবো? ঢালের মানটা পাবো। তো ভুজদ্বয়ের অন্তর যদি করা হয়, সরি, কোটিদ্বয়ের অন্তর যদি করা হয় তাহলে পাবো 2 - 0 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর যদি করো তাহলে পাবা তুমি 2। দেন হচ্ছে কোটিদ্বয়ের অন্তর যদি করো, উপরে কোটিদ্বয়ের অন্তর করো, নিচে ভুজদ্বয়ের অন্তর, তো -2 - 0। তাহলে ক্যালকুলেশন করলে পাবা -1। তাহলে m এর মান আমার আসছে
-1। ওকে, তাহলে এখান থেকে আমরা এম এর মানটা জানাটা আসলে ইম্পর্টেন্ট ছিল, তারপরে যদি আমি সরলরেখার সমীকরণ বলি, ওসি রেখার সমীকরণ হবে হচ্ছে y = -x, যেখান থেকে এটার ঢাল হবে আমার m = -1। ওকে, ঢাল হবে আমার m = -1। তো আমরা ধরি যে এই m যেটা, এই m হচ্ছে আমাদের জন্য m1, এখান থেকে আমরা m1 দ্বারা ডিনোট করলাম, m1 পেলাম হচ্ছে -1। m1 এর মিনিং কি? ওসি রেখার ঢাল। তাহলে ওসি রেখার সমীকরণ পেয়ে গিয়েছি, ওসি রেখার ঢাল আসলে আমরা পেয়ে গিয়েছি। এখন আমার কি করতে হবে? এখন আমাকে আসলে যেই প্রদত্ত সমীকরণ আছে সেটা আমাকে বের করতে হবে। এখন এই জায়গাতে একটুখানি সমস্যা পড়ে গিয়েছে অনেকে। কিভাবে সমস্যা পড়ে গিয়েছে? যে আমরা যেই সরল রেখার সমীকরণটা ধরে নিব, যেটা নির্ণয় করতে চাই, সেটা তো হবে y - y1। তো আমরা জানি কি, এই যে এটা হচ্ছে x1, y1, তো y - y1 মানে -3 = এটাকে আমরা m(2) ধরলাম, x - x1, x - x1 মানে হচ্ছে 1। ওকে, এটা আমাদের আসলো। এই মুহূর্তে আমার এখানে তুমি যদি মাইনাস মাইনাসে প্লাস করে দাও, তাহলে y + 3 = m(2) * x - 1, এটা আমাদের আসবে। আচ্ছা, এখন আমাদের বলছে কি, এই যে নিম্নেও যে সমীকরণটা আছে, এইটা যে সরলরেখাটা, আর এই যে সরলরেখাটা ওসি সরলরেখা, ওসি সরলরেখার সাথে আমার নিম্নেও সরলরেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা থেকে নিয়ে আসতে পারি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা আমার ছিল tan θ = m1 - m2 মডুলাস অফ m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 * m2। হ্যাঁ, অনেকে প্লাস মাইনাস সাইন দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন m1 এর ক্যালকুলেশন তোমরা করেছো, m1 মানে -1, m2 আমি নির্ণয় করতে চাই, এই যে এই m2 তো বের করা লাগবে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস অফ m1 মানে -1 ইন্টু m2। ওকে, এখন তুমি tan 45 ডিগ্রি মান জানো, সেটা হচ্ছে 1। ক্যালকুলেশন যদি এখানে করো, এখানে পাবা তুমি -m2 -1 ডিভাইডেড বাই নিচে পাবা হচ্ছে -m2 + 1। ওকে, মডুলাস সাইন যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে তুমি পাবা -m2 -1 ডিভাইডেড বাই -m2 + 1 = 1, প্লাস মাইনাস 1। ওকে, এখন মডুলাস সাইন উঠিয়ে দিয়ে আমরা প্লাস মাইনাস সাইন পেলাম। এখন আমাদের কি করতে হবে? একবার প্লাস সাইন দিয়ে আমরা নির্ণয় করবো, আর একবার মাইনাস সাইন দিয়ে নির্ণয় করব। প্লাস সাইন দিয়ে যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি পাবো -m -1 ডিভাইডেড বাই m2 + 1 = 1। আর গুণ করে দেব, আর গুণ করলে -m2 -1 = -m2 + 1, এটা আমরা পাচ্ছি। এখন -m2 কে বামে নিয়ে আসি আর -1 কে ডানে নিয়ে যাই, তাহলে -m2 এটাকে বামে নিয়ে আসলে +m2 হয়ে যাবে, আর -1 কে ডানে পাঠালে 1 + 1 হয়ে যাবে। তো একটা চমৎকার ঘটনা ঘটে যাচ্ছে যে m1 আর m2 কাটাকাটি চলে গেলে 0 আসবে, আর 1 + 1 মানে 2। তাই যে 0 = 2 চলে আসছে। 0 = 2 আসার অর্থ কি? 0 = 2 এটা কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না, এটা কোনো বাস্তবিক অর্থে এটা কোনো ভ্যালিড কিছু না। তো এটা যেহেতু আমার সংজ্ঞার মধ্যে পড়ছে না, তার মানে আমার যেই m এর মান আসছে, সেই m এর মানটা এখান থেকে আমরা বুঝবো m এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। m এর মানকে আমরা অসংজ্ঞায়িত বলে দিতে পারি, যে আমরা জানি যে 0 = 2 এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, 0 = 2 গ্রহণযোগ্য নয়, এটা সম্ভব না। ওকে, তাহলে যেহেতু এটা আমাদের সম্ভব না, সেহেতু আমার m হবে অসংজ্ঞায়িত, m2 হবে অসংজ্ঞায়িত। ওকে, এটা আমাদের চলে আসলো। তাহলে এই জায়গাটাতেই ম্যাক্সিমাম মানুষ একটু কনফিউজড হয়ে গিয়েছে যে 0 = 2 এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব তখনই যখন m আমার কি হিসেবে কাজ করবে? অসংজ্ঞায়িত হিসেবে কাজ করবে। এখন m কেন অসংজ্ঞায়িত হচ্ছে? কারণ আমরা জানি ইউজুয়ালি যে সরলরেখার ঢাল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে m = tan θ। তুমি জানো যে সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে ওই থিটা বলা হয়।
এখন তুমি বলো যে যদি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল বলা হয়। তাহলে ওয়াই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে tan এর মধ্যে চলে যাবে কত 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি। তখন এম কিন্তু অসংজ্ঞায়িত হিসেবে তোমরা দেখবা লিখতে দেখা হয়। তাহলে এম আমার অসংজ্ঞায়িত হলে আমরা বুঝতে পারি কি সরলরেখাটা এক্স অক্ষের সাথে লম্বভাবে আছে অর্থাৎ ওয়াই অক্ষের সাথে সমান্তরাল ভাবে আছে। তাহলে M2 অসংজ্ঞায়িত হওয়ার অর্থ এই কেসে যখন প্লাস সাইন ইউজ করছি তখন M2 এর মানটা যদি ইউজ করা হয় অসংজ্ঞায়িত হিসেবে তখন আমি বুঝবো যে এই ক্ষেত্রে আমার সরলরেখাটা যেটা আমি বাছাই করব সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, পরে আমরা সরলরেখাটা বের করব, কোনো সমস্যা নেই, নির্ণয় করে ফেলবো, কোনো সমস্যা নেই। আমরা এখন মাইনাস সাইন দিয়ে বের করে ফেলি। তো মাইনাস সাইন দিয়ে আমরা আসি। মাইনাস সাইন দিয়ে চিন্তা করলে -m2 -1 ডিভাইডেড বাই -m2 + 1 = 1। আর যদি গুণ করা হয় তাহলে -m2 -1 খুবই সরি মাইনাস দ্বারা চিন্তা করতে হবে, তার মানে এখানে আসবে -1, আর গুণ করলে এখানে পাবো m2 -1, চিহ্নের পরিবর্তন হয়ে গেল। এখন তুমি যদি দেখো যে m2 কে বামে পাঠিয়ে দাও তাহলে -m2 -m2 1 কে পাশে পাঠিয়ে দাও +1, তাহলে এখান থেকে তুমি পাবা -2m2 = 0, অর্থাৎ m2 এর মান তুমি পাচ্ছ 0। তো এই 0 মান আসা কোনো সমস্যা নেই। m এর মান 0 মানে ঢালের মান 0, ঢালের মান 0 মানে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে tan 0 মানে আসলে কত 0, তার মানে আমি বুঝতে পারছি এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটার মিনিং হচ্ছে ঢাল 0 আসার মিনিং হচ্ছে সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল, সরলরেখাটি আমার হ্যাঁ ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল, এটা আমরা লিখে দিলাম। ওকে, তাহলে আমরা এখন বুঝে গিয়েছি যে আমরা এম যদি অসংজ্ঞায়িত বসাই, m = অসংজ্ঞায়িত হলে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল, আর m2 = 0 হলে সেটা হবে আমার এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ জানি। ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণের ক্ষেত্রে আমাদের কিসের মান, ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমাদের আসলে ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকে না। ওকে, ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকে না। তো আমরা একটু সহজভাবে মানে একটু ইলাবোরেটলি যদি লিখি যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, জিনিসগুলো আসলে খুবই সহজ, এগুলা কিন্তু অনেক কম সময়ের মধ্যে পেরে ফেলা উচিত। ইঞ্জিনিয়ারিং এ যদি আসে এটা আসলে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে পেরে যাওয়া যায়, কিন্তু বোর্ড পরীক্ষায় তো একটু এলাবোরেটলি লিখতে হয়, তাই এলাবোরেটলি আমরা লিখছি। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমরা জানি x = হয় কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং এই সরলরেখাটা কোন বিন্দুগামী, যেই সরলরেখাটা আমি নির্ণয় করতে যাচ্ছি সেটা তো আবার কত 1, -3 বিন্দুগামী, তাই না? তাহলে এটা আমি বলতে পারি 1, -3 বিন্দুগামী, এটা দ্বারা সিদ্ধ হবে। বিন্দু দ্বারা যদি সিদ্ধ করে দাও তাহলে x এর জায়গায় আসবে 1, x এর জায়গায় আসলো আমার 1 = k, তাহলে k এর মান তুমি পাচ্ছ 1, k এর মান যদি তুমি বসায় দাও তাহলে একটা সরলরেখার সমীকরণ হবে x = 1 হবে আমার একটা অ্যান্সার। ওকে, এটা আমার একটা অ্যান্সার। আচ্ছা, আরেকটা হচ্ছে থাকবে যে আমি একটু মুছে দিই, আরেকটা হচ্ছে আমার কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে y = কনস্ট্যান্ট, ঠিক আছে, y = কনস্ট্যান্ট। y = কনস্ট্যান্ট যদি হয় k প্রাইম দিলাম, is belongs to ওই সেই একইভাবে 1, -3 বিন্দুগামী আমরা যে সরলরেখাটা নির্ণয় করছি সিদ্ধ করিয়ে দিলে -3 = k, k এর মান -3, সুতরাং k এর মানটা যদি তুমি বসিয়ে দাও y = -3, এটা হবে আমার আরেকটা অ্যান্সার।
এইভাবে করে রিটেনে এইচএসসি তে এলাবোরেটলি লেখার দরকার, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা চাইলে যে প্রবলেমটা দেখছি ইঞ্জিনিয়ারিং এ যদি আসে সেটা কিন্তু চোখের দেখায় সলভ করে ফেলা উচিত। কিভাবে চোখের দেখায় সলভ করে ফেলা উচিত, আমি যদি একটু চিত্রটা আঁকি, খেয়াল করে দেখো, খুবই সহজ জিনিস। আমি যদি চিত্র আঁকি যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই জায়গায় আমার বিন্দুগুলো ছিল, কোথায় ছিল, ধরো হচ্ছে 1 2 3 4, এখানে আমার একটা বিন্দু ছিল -4,0, তারপর হচ্ছে 1 2 3 4, এখানে একটা বিন্দু আছে 0,4। ওকে, এই জায়গায় একটা সরলরেখা দিয়ে দেওয়া আছে উদ্দীপকে, এবং এর মধ্যবিন্দু একদম মাঝখানে একটা বিন্দু আছে, এই যে মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। এটা দেখলেই বোঝা যাওয়া যায় যে মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, ভুজদ্বয়ের গড় কমা কোটিদ্বয়ের গড়। তাহলে এখানে পাবো -2,2। এখানে আমার মূল বিন্দু ও 0,0, এটা হচ্ছে ও 0,0, এখানে আমরা পাইলাম। এখন ওসি সরলরেখার সমীকরণ, ওসি সরলরেখা যদি আমি আঁকি, ওসি সরলরেখা, যে এইটা কিন্তু আসলে এই বরাবর যাবে, ওসি আসলে এখান থেকে যাবে আমাদের, তো এই যে আমি ওসি সরলরেখাটা দিলাম, ওকে, বড় করেই আঁকলাম। এই যে গ্রিন লাইন যেটা দেখা যাচ্ছে, এটা আমার ওসি সরলরেখা। ওসি সরলরেখাটা দেখলে কিন্তু বোঝা উচিত যে এইটা তো 90 ডিগ্রি, এবং এইটা তুমি দেখলেই বুঝবে একদম মাঝ বরাবর চলে গেছে, ঠিক আছে? দেখো, এই জায়গা থেকে এতটুকু দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমাদের সেম, সমবাহু ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি এবং মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি হবেই, এটা কিন্তু আমি শিওর, রাইট? দেখলেই বুঝে যাওয়া উচিত। আর এটা 45 ডিগ্রি চলে আসছে, সমস্যা নেই। এখন আমার প্রশ্নে বলছে কি, এখন আমার প্রশ্নে বলছে যে আমি হচ্ছে 1,1,-2 বিন্দুতে যদি যাই, ঠিক আছে, 1,-2, এটা 1, এখানে আসলো 1 2, 1,-3 বিন্দু, এই জায়গা হচ্ছে আমার সেই পি পয়েন্ট, 1,-3 পয়েন্ট, রাইট? এই যে পি পয়েন্ট থেকে আমরা সরলরেখাটা আঁকবো, পি পয়েন্ট থেকে সরলরেখাটা এমন ভাবে আঁকবো যাতে করে এটা আমার ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে দেখো, এইখানে একটা সরলরেখা আমি পাচ্ছি, এই যে সরলরেখা, এইটা আমার ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। একইভাবে এইটাও আমার ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করাতে হবে। এই কি করে এটা, দাঁড়াও, এটা আমার ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করাতে হবে। এই যে দুইটা সরলরেখা যেটা আঁকা হলো, এটা ডিফারেন্ট কালারে দিলাম, এই যে দুইটা সরলরেখা দেখা যাচ্ছে, এই দুইটা সরলরেখা আমার ওসি রেখা, যেটা দেখতে পাচ্ছ ওসি রেখা, এটা আমার ওসি রেখা 1,-3 বিন্দু দিয়ে যাবে, এই রেখার সাথে আমার কিভাবে থাকবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হতে হবে 45 ডিগ্রি। এবং এটা কিন্তু আমরা ভেরি অবভিয়াসলি বলতে পারি যে এইভাবেই যদি যায় তখন এই অ্যাঙ্গেলটা আমার হবে হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে আমার 45 ডিগ্রি, একইভাবে এটাও হবে আমার 45 ডিগ্রি। এখন এটা কিন্তু দেখেই বুঝতে পারছো তুমি যে আমার এই নীলকালি যেটা আছে সেটা কিন্তু আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং y ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, এটা আমার এই যে বিন্দু দিয়ে যাচ্ছে, এখানে কোটির মান কত দেওয়া আছে, কোটির মান দেওয়া আছে -3, তাহলে y ইকুয়াল টু আসবে হচ্ছে -3। এরপর এই যে তুমি আরেকটা সরলরেখা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে সরলরেখাটা, এটা হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল অর্থ হচ্ছে x ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কিভাবে আসবে, এই যে এই পয়েন্ট, যেটা এই পয়েন্টে যে ভুজের মান, সেই ভুজের মান থেকে আসবে, উইচ ইজ 1। এটা কিন্তু চোখের দেখাই বলে দেওয়া উচিত যে y ইকুয়াল টু -3 হবে একটা সরলরেখা, x ইকুয়াল টু 1 হবে আর একটা সরলরেখা। ওকে, আচ্ছা, আরেকটা প্রবলেম আমাদের ছিল সৃজনশীল 7-এর গ নং, এটা নিয়ে একটু কনফিউশন ছিল, এটাও আমি একটু সলভ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন
দেখি আমরা এটা কিভাবে সলভ করব। এটা গুরুমান লঘুমান চরম মান নির্ণয় করার প্রবলেম। তো এই জায়গা আমি আসলে একটু করব যে চরম মান নির্ণয়, যেটা তুমি দেখতে পাচ্ছ, চরম মান নির্ণয় না লিখে এভাবে লেখা উচিত যে চরম মান বিদ্যমান থাকলে নির্ণয় কর। আমি এটা একটু প্রশ্নের ভাষাগত ভুল, এটা আমি বলছি। আচ্ছা, এখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। আমাদের চরম মান বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করা লাগে। তো জি অফ এক্স ইকুয়াল টু পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স আসলো। যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি, এটা আমার আসবে হচ্ছে পি স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস মাইনাস প্লাস কিউ স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা বের করি, তাহলে এখানে আমার আসবে পি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস কিউ স্কোয়ার এম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল আবার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটা আমরা পাইলাম। এখন চরম মান বের করার জন্য আমাকে চরম বিন্দু নির্ণয় করতে হবে, এবং চরম বিন্দু পাবো কোথায়? চরম বিন্দু পাবো হচ্ছে যখন ফার্স্ট ডেরিভেটিভকে আমরা জিরো বলবো, তখন আমি চরম বিন্দুটা পাবো। কারণ ফার্স্ট ডেরিভেটিভে তুমি পেয়েছো কি? ফার্স্ট ডেরিভেটিভে তুমি পেয়েছো পি স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস কিউ স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু জিরো। উভয় পক্ষকে এম দ্বারা কাটাকাটি করা যাবে। এম দ্বারা কাটাকাটি, একটা জিনিস দেওয়া আছে যে এম এর মানটা শূন্যের সমান নয়, শূন্য থেকে বড়। দেখো সবই আসলে শূন্য থেকে বড় মানে পজিটিভ। তো যেহেতু এম এর মানটা শূন্যের সমান নয়, তাহলে এম দ্বারা কাটাকাটি করা যাবে। কাটাকাটি করা মানে ভাগ করা, তো শূন্য দ্বারা তোমরা ভাগ করতে পারি না, তাই আসলে আমরা চেক করে নিলাম যে এম এর মানটা শূন্য কখনো হচ্ছে কিনা। শূন্য হচ্ছে না, তার মানে কাটাকাটি করা যাবে। এখন আমরা যদি একটু আগাই, সেটা হচ্ছে যে এই জায়গায় তুমি পাবা কি? এই জায়গায় তুমি এখন উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করে দাও। উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করলে এখানে পাবা পি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা কাটাকাটি করে 1 আসবে, ইকুয়াল টু 0। ওকে, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করা হয়েছে। এই জায়গাটা থেকে তুমি এর পরের লাইনে লিখতে পারবা এরকম একটা লাইন, খুবই চমৎকার লাইন, ই টু দি পাওয়ার এম এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। চমৎকার একটা লাইন। কেন চমৎকার লাইন? কারণ বোঝানোর স্বার্থে যদি দেখো, বাম পাশে যেই জিনিসটা আছে সেটা একটা বর্গ রাশি, যার ফলে এই মানটা তুমি বুঝবা অলওয়েজ একটা কি মান আসবে? পজিটিভ মান আসবে। এবং এই জায়গায় যদি চিন্তা করে দেখো, পি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এখান থেকে নেগেটিভ মান আসা সম্ভব না, এখান থেকে নেগেটিভ মান আসা সম্ভব না। তাহলে শুরুর এই মাইনাসটা যদি আসে, ওই শুরুর মাইনাসটা আমার এই মানটাকে কি করে দিবে? নেগেটিভ করে দিবে, রাইট? তাহলে বাম পাশে পাচ্ছ পজিটিভ মান, ডান পাশে পাচ্ছ নেগেটিভ মান। এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। এটা সম্ভব না। এটা বোঝানোর লেখার ধরনটা কি? লেখার ধরন হচ্ছে এরকম যে বাম পাশে যেটা পাচ্ছি সেটা একটা বর্গ রাশি, ঠিক আছে? সো আমরা লিখতে পারি যে, এবং এটা বাস্তব সংখ্যাও বলে দিচ্ছি, ধরো বাস্তব সংখ্যার বর্গ। ওকে, বাম পাশে কি দেওয়া আছে? বাস্তব সংখ্যার একটা বর্গ দেওয়া আছে। এবং বাস্তব সংখ্যার বর্গ বা স্কোয়ার কখনো কি হবে না? নেগেটিভ হয় না, ঠিক আছে? কখনো ঋণাত্মক হয় না। বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না। হলে সুতরাং ই টু দি পাওয়ার এম এক্স এর হোল স্কোয়ার, এটা কখনোই কার সমান হবে না? মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারের সমান হবে না। এখন এই যে আমরা এইটা যে সমান নয়, এটা যেহেতু সমান নয়, এটা আসছিল কার কাছ থেকে? জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 কাছ থেকে। তাহলে এটা যার কাছ থেকে আসছে সেটাও তাহলে আসলে ভ্যালিড না। তাহলে এ আসছিল কার কাছ থেকে? জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 কাছ থেকে।
সুতরাং বলা যাবে যে জি প্রাইম অফ এক্স ইজ নট ইকুয়াল টু 0। তার মানে জি প্রাইম অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ কখনোই শূন্য হচ্ছে না। ফার্স্ট ডেরিভেটিভ কখনোই শূন্য হচ্ছে না, তার মানে কোনো কি নাই, চরম বিন্দু নাই। তার মানে স্পর্শকের ঢালটা কখনোই এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না, এরকম কোনো সিনারিও পাওয়া যাচ্ছে না, তাই আমার কোনো চরম বিন্দু নাই। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু আমার শূন্যের সমান হচ্ছে না, সুতরাং আমি বলতে পারবো যে কোনো চরম বিন্দু নেই, কোনো চরম বিন্দু নেই। সুতরাং চরম মান বিদ্যমান নয়। চরম বিন্দু নাই, তাহলে চরম মান পাবো কোথায়? তাহলে চরম মান বিদ্যমান নয়। তো এই ছিল, যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। প্রশ্নটা আসলে এই জায়গাটায় ভাষাগত সমস্যা আছে, এখানে আমি খুবই খুবই আসলে এটাকে সাপোর্ট করি না। ওকে, ভাষাগত আসলে ঠিক থাকা উচিত ছিল, বোর্ড প্রশ্নের মতো জিনিস। তো এটাই, আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সুন্দর কোনো জিনিস নিয়ে হাজির হব।